হেমন্তকাল প্রায় শেষের দিকে। আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকে এখন। থেকে থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবে আজ সকাল থেকে আকাশ স্বচ্ছ পরিষ্কার। সময় দুপুর 1:25। সূর্যের অবস্থান প্রায় আকাশের মাঝ বরাবর। তীব্র গরম। এর মধ্যে সারাকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে আসা হয়েছে। শরীর মোটামুটি সুস্থ, তবে দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারে নাই। শাহনারা মেয়ের পাশে ঠায় বসে আছে। বাসাভর্তি মেহমান সবাই একে একে সারাকে দেখে গিয়েছে। সারা এটা নিয়ে ভীষণ বিরক্ত। আবির্ভাব সারাকে বাসায় রেখে অফিসে চলে গিয়েছে। যদিও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবে শেখরে ইমার্জেন্সি কল আসায় বাধ্য হয়ে বের হতে হয়েছে। বিয়ে বাড়ির পরিবেশ থমথমে। মেয়ের এমন অসুস্থতার কারণে হই হুল্লোড় মোটেই সহ্য হচ্ছিল না সাদেক আহসানের। গায়ে হলুদের অনুষ্ঠান আপাতত বন্ধ রাখা হয়েছে। কাল একেবারে রিসেপশনের অনুষ্ঠান হবে। হাতে খাবারের ট্রে, গায়ের ওড়নাটা কপাল বরাবর ঘোমটা দেওয়া। থপ থপ শব্দ করে দ্রুত হেঁটে চলেছে ছবি। সারা ওষুধ খাবার সময় হয়ে গিয়েছে। হাতে খাবারের প্লেট নিয়ে সারা রুমের দিকে যাওয়ার সময় পিছু থেকে কেউ মুখ চেপে ধরে স্টোর রুমের দিকে নিয়ে যায় ছবিকে। ছবি গুংরাচ্ছে, হাত থেকে সিরামিকের প্লেট পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দুই হাত দিয়ে মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে। পেছন থেকে মুখ চেপে ধরা মানুষটার দানবীয় শক্তির সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। লোকটি এক ধাক্কায় ছবিকে অন্ধকার রুমের দিকে ঠেলে দিয়ে দরজা আটকে দিল। ছবি ছুটে এসে দরজা খুলতে গেলে লোকটি ছবির কোমরে হাত রেখে বলল, সুন্দরী, এত তাড়া কিসের তোমার? আমাকে এতটা অধৈর্যশীল হতে বাধ্য কেন করছো জান? বড্ড তাড়া দেখছি তোমার। কি চাও বিয়ের আগেই বাসরটা সেরে ফেলি? ছবির চোখ বেয়ে পানি ঝরছে। এই লোকটার মুখে এমন কথা শুনলে দম বন্ধ হয়ে আসে তার। ধিক্কার দিয়ে বলল, আপনার লজ্জা করে না? আমি আপনার ছোট বোন, মায়ের পেটের বোন না হতে পারি, কিন্তু আপনাকে ছোট থেকে নিজের আপন ভাই হিসেবে জেনেছি। মিহির বিকট শব্দে হেসে মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলল, আমি তোকে কতদিন নিজের বোনের চোখে দেখি নাই। কেন করছিস এমন? আমার সাথে চল, আমি তোকে বিয়ে করব। বিশ্বাস কর, খুব সুখে রাখবো তোকে। হয়তো অয়নের মতো এত টাকা পয়সা নেই আমার, বুকে হাত রেখে বলল। কিন্তু এখানেই তোর জন্য অমূল্য ভালোবাসা সঞ্চয় করে রেখেছি। ছবি হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, আমি অন্য কারো বিবাহিত স্ত্রী। আপনি দয়া করে এখান থেকে বের হয়ে যান। আমি আপনার সাথে কোথাও যাব না। মিহিরের দাঁতে দাঁত চেপে ছবি চুলের মুঠি চেপে ধরল। চিবিয়ে চিবিয়ে বলল, কি বললি? তুই অন্য কারো স্ত্রী? 2 দিনে খুব বুলি ফুটেছে দেখছি। মেরে ফেলবো বলে দিলাম। আর একবার যদি এমন কথা উচ্চারণ করছিস মুখ দিয়ে। ছবি ব্যথায় কুঁকড়ে উঠল। হাত দিয়ে চুলের মুঠি ছাড়ানোর চেষ্টা করছে। মিহিরের চোখ পড়ল ছবির হাতের দিকে। মেহেদি রাঙা হাত, অসম্ভব সুন্দর লাগছে। চুলের মুঠি ছেড়ে ছবির হাত নিজের দিকে মেলে ধরল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে খেয়াল হলো হাতের মাঝ বরাবর গোটা গোটা অক্ষরে লেখা অয়নের নাম। মেজাজ যেন এবার সপ্তম আসমানে উঠে গেল। ছবি হাত টেনে সামনে ধরে উন্মাদের মতো আওড়ালো, তুই হাতে অয়নের নাম লিখেছিস কেন? মুছে ফেল বলছি। হাত দিয়ে ডলে ডলে তোলার চেষ্টা করছে। অস্থির হয়ে বলল, এই উঠে না কেন? খোদার কসম, ছবি খুন করে ফেলবো। নাম মুছে ফেল বলছি। ছবি কাঁপছে, কান্না তোপে হেঁচকি উঠছে বারংবার। কাঁপা কাঁপা স্বরে বলল, ভাইয়া, এ নাম মেহেদি দিয়ে লেখা। উঠবে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। মিহিরের চোখ দিয়ে পানি ঝরছে। হেঁচকি তুলে বলল, উঠবে না? তাহলে লিখেছিস কেন? আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে ছবি। এই দেখ, হাত দিয়ে আমি বাঁচবো না রে ছবি। তুই একটু অপেক্ষা করা, আমি যে করেই হোক এ নাম তুলেই ছাড়বো। ছবির হাত ছেড়ে দিয়ে এদিক ওদিক নজর বোলালো কয়েকবার। কোমরে হাত ঠেকিয়ে নিজের চুলের মুঠি চেপে ধরতেই চোখে পড়ল চালের ডিব্বার উপর ঝামার প্যাকেট। মিহির দ্রুত সেটি হাতে তুলে নিল। ছবির হাত নিজের সামনে এগিয়ে নিয়ে ডলল নিজ গতিতে, উন্মাদের মতো হাব ভাব। ছবি ব্যথায় চোখ মুখ খিঁচে নিল। মিহির সর্বোচ্চ জোর খাটিয়ে ডলছে। জায়গায় জায়গায় কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। মিহির এবারও থামল না। ছবি ডুকরে কাঁদছে। ব্যথায় সারা শরীর অবশ হয়ে আসছে তার। অনুরোধ স্বরে বলল, ভাইয়া, ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন প্লিজ। আমিও ব্যথা পাচ্ছি বুকের এখানটায়। আর একটু কষ্ট সহ্য করে নে শোনা। আমার নাম ছাড়া তোর হাতে আর কোনো নাম থাকতে পারে না। ছবির কান্নার বেগ এবার আরো বেড়ে গেল। মিহির নিজের কাজ করতে ব্যস্ত। ঠক ঠক শব্দ হচ্ছে। দরজায় কেউ কড়া নাড়ছে। কয়েকবার দরজায় কড়া নাড়তেই ক্যাচ ক্যাচ শব্দ করে 2 পাল্লার কাঠের দরজা খুলে গেল। রেহেনা চোখ দিয়ে আগুন ঝরছে। মিহিরের শার্ট খামচে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সামনাসামনি দাঁড়ালো। মুখে কোনো কথা না বলে সজোরে কয়টা থাপ্পড় বসালো মিহিরের গালে। দাঁতে দাঁত চেপে বলল,
ভেবেছিলাম সময় থাকতে নিজেকে শুধরে নিবি, কিন্তু আমি তো এটাই ভুলে গিয়েছিলাম। জানোয়াররা কখনো মানুষ হয় না, জোর করে কিছু পাওয়া যায় না। অনেকবার বুঝিয়েছি তোমাদের। ছবির দিকে হাত দেখিয়ে বলল, কি অপরাধ ছিল এই মেয়েটার? কে বলেছিল ওকে একটু আশ্রয় দিয়ে এভাবে অত্যাচার করতে? দিনের পর দিন সবাই মিলে মানসিক শারীরিক অত্যাচার করে মেয়েটাকে একদম শেষ করে ফেলেছ। এখন তো চলে এসেছে, তবুও ক্ষান্ত হচ্ছ না তোমরা। মিহির হুঙ্কার দিয়ে বলল। একদম আমাদের মাঝে আসবে না, খুন করে ফেলবো তোকে। রেহেনা এদিক ওদিক তাকিয়ে মেঝেতে পড়ে থাকা ছুরি হাতে তুলে নিয়ে বলল, এখান থেকে বের হয়ে যাবি নাকি মাথায় নামিয়ে দিব? যাব, ছবিকে আমার সাথে তুলে দাও, আমি ওকে এখান থেকে নিয়েই চলে যাব। রেহেনা চোখ বন্ধ করে মিহিরের হাতে ছুরি দিয়ে আঘাত করলো। কাঁপা কাঁপা স্বরে বলল, আমি কিন্তু সত্যি সত্যি মেরে ফেলবো তোকে। চলে যা বলছি এখান থেকে। মিহিরের হাত গড়িয়ে রক্ত পড়ছে। মৃদু আর্তনাদ করে দাঁতে দাঁত চেপে বলল, কত সময় পাহারা দিয়ে রাখতে পারো, আমিও দেখব। মিহির রুম থেকে বের হয়ে যেতেই ছবি দৌড়ে এসে রেহেনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রেহেনা নিঃশব্দে কাঁদছে। ছবিকে সোজা করে দাঁড় করিয়ে ব্যস্ত হয়ে বলল, চল হাতে ওষুধ লাগিয়ে দিই। ছবি ধপ করে মেঝেতে বসে পড়ল। রেহানার পা জোড়া জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে আওড়ালো, ফুপু বলো না আমার বাবা মা কে? আমি একটাবার তাদের দেখতে চাই। জানো ফুপু, খুব ইচ্ছে করে জানতে কি অপরাধ ছিল আমার, কেন জন্ম দিয়ে আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। যদি এতটাই গলা কাটার মতো আটকে থাকতাম তাহলে মেরে না ফেলে এমন শাস্তি কেন দিল আমায়? রেহানা দ্রুত বসলো ছবির সামনাসামনি। দুই হাত দ্বারা ছবির চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে আগলে নিল। ভেজা কণ্ঠে বলল, তোর বাবা মাকে আমি জানি না, তবে তোর বাবা মা যে এই শহরের বাসিন্দা এটুকু জানি আমি। আল্লাহ তোর মনের ইচ্ছা ঠিকই পূরণ করবে। ফিরে আসবে তোর রক্ত তোর কাছে। তোর প্রতি এত অন্যায় অবিচার সব কিছু হিসাব নিবে। তুই ধৈর্য ধর মা। সেই দিন কবে আসবে ফুপু? ছবি ডুকরে কাঁদলো আবার। রেহানাও নিঃশব্দে কাঁদছে। ছবিকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদে না মা, হাত দিয়ে রক্ত ঝরছে। কাল তোর বিয়ের অনুষ্ঠান, এখন হাতের অবস্থা এমন হলে চল আমার সাথে ওষুধ লাগাতে হবে। অয়ন, তোর থেকে মোটেই এটা আশা করি নাই। তোকে আগেই সাবধান করেছিলাম যে ছবি অন্য কাউকে ভালোবাসে, ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিস না। তবু কিভাবে পারলি এটা করতে? মিহিরের এমন অস্পষ্ট মেসেজে ভ্রু কুচকে ফেললো অয়ন। দ্রুত হাতে টাইপ করলো, কি করেছে আমি? ওর উপর কি চাপিয়ে দিলাম? আমি তো তোর ইনস্ট্রাকশন অনুযায়ী সব করেছে। মিহির দুই দিকে ঘাড় বাঁকিয়ে বিশ্রী হেসে মেসেজ টাইপ করলো। ওর হাতে তোর নাম লিখেছিস কেন? এ দেখ, মেয়েটার নাম তুলতে গিয়ে হাতের কি অবস্থা করছে। মেসেজটা সিন করার সাথে সাথে অয়নের চোখ মুখ পাল্টে গেল। রাগে সারা শরীর কেঁপে উঠল। ফোনটা কোনো রকম পকেটে ভরে ড্রয়িং রুম ছেড়ে উপরে উঠে গেল। দ্রুত হাঁটতে গিয়ে ধাক্কা খেলো সাইমার সাথে। মেঝেতে ধপাস করে পড়ে ব্যথায় কুকড়ে উঠল সাইমা। অয়ন সেদিকে খেয়াল না করে সোজা নিজ রুমের দিকে হেঁটে চলেছে। সাইমা অয়নের মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারল কোনো কিছু নিয়ে বেশ চটে আছে, কিন্তু কি নিয়ে এত রাগ সেটা যেন বোধগম্য হলো না। শরীরের ব্যথা ভুলে পা টিপে টিপে অয়নের পিছু নিল। বিছানায় মাথা এলিয়ে আটশোয়া হয়ে বসে আছে ছবি। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। অয়ন ছবির হাত ধরে টেনে হিঁচড়ে বিছানা থেকে নিচে নামালো। ছবি ব্যথায় চোখ মুখ খিচে ফেলল। ছবির দুই হাত সামনে ধরতে রাগ যেন তীর তীর করে আরো বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি ফোর্স করেছিলাম হাতে নাম লিখতে? ছবি ব্যথায় ফুপিয়ে কাছে। অস্পষ্ট স্বরে কিছু বলার চেষ্টা করছে, শুনল না অয়ন। ধমকে বলল, একদম নাকা কান্না কাঁদবেন আমার সামনে। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। নিজেকে কি মনে করো আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে? আর ইউ ইভেন কোয়ালিফাইড টু বি মাই ওয়াইফ? ছবি চোখ ভেঙে পানি ঝরছে। কান্না গিলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, হাত ছাড়ুন, আমার লাগছে। লাগুক, আনসার মাই কোয়েশ্চেন ফার্স্ট। আমি তোমাকে কখনো কোনো কিছুতে জোর করিনি। তোমাকে কে বলেছিল হাতে নাম লিখতে? এত জেদ তোমার? আমার উপর রাগ দেখাতে না পেরে নিজের হাতের এই অবস্থা করেছ? বলো তোমার প্রেমিকের নাম, যার বিরহে শরীর জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। আমি নিজে গিয়ে বিয়ে দিয়ে আসবো তোমাকে। ছবি চমকে তাকালো অয়নের দিকে। আকস্মিক এমন প্রশ্ন যেন ঠাউর করতে পারছে না। ঢোক গিলে নিয়ে বলল, কি যাতা বলছেন আপনি? আমার প্রেমিক? কোনো প্রেমিক নেই বুঝি, যার জন্য রাত বেরাতে কান্না করে চোখের জল নাকের জল এক করতে, যার জন্য নিজের হাতের এই অবস্থা করলে, এখন ভয় তার নামটাই ভুলে গেলে? একদম বাজে কথা বলবেন না, আমার কোনো প্রেমিক নেই। আমি সবটা জানি, একদম নাটক করবে না। রাত বেরাতে প্রেমিক ঘরে ঢুকিয়েছ, তোমার নিজের মা তোমাকে এর জন্য দু চোখে দেখতে পারে না। আমি কিছু জানি না ভাবছো? সেদিন রাতে তোমার প্রেমিক ঘরে এসেছিল, তাই না? যেদিন আমাকে ঘর থেকে অপমান করে বের করে দিয়েছিলে।
কথাটা শেষ না করতে অয়নের গালে সজোরে থাপ্পড় বসালো ছবি। দাঁতে দাঁত চেপে বলল, ব্যাস অনেক বলেছেন, আমাকে যা ইচ্ছে তাই বলুন, তবে চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করবেন না। আপনি কি ভেবেছেন আপনি যে বিয়ে করার নাটক করছেন আমার সাথে, আমি কিছুই জানি না ভাবছেন? সাইমা দরজার বাইরে থেকে দুজনের ঝগড়া শুনে দাঁত কেলিয়ে চুলগুলো সামনে থেকে ফু দিয়ে সরিয়ে হেলে দুলে নিচে চলে গেল। অয়ন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রাগে হিসিয়ে ছবির গাল চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, কি বললে? আমি নাটক করছি তোমাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, নাটক করছেন, আমি সবটা জানি। কি জানো বলো আমাকে। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে আটকাচ্ছে। ছি, আপনার মন মানসিকতা এতটা নীচ। আপনাকে আর 10টা পুরুষ মানুষের মতো ভাবি নাই, সেই আপনি নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। শাট আপ। আসল রূপ দেখালাম মানে কি? এসব বলে কি বোঝাতে চাইছো? আমি কিছু বোঝাতে চাচ্ছি না, বোঝানোর প্রয়োজনও মনে করছি না। রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে অয়নের। খপ করে নিজের হাতের মুঠোয় ছবির হাত চেপে ধরল। দাঁতে দাঁত চেপে কিছু বলতে নিলেই ছবি অয়নের হাত ঝেড়ে ফেলে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বাইরে চলে আসলো। অয়ন যেন মূর্তি বনে গেল। রাগে ফ্লোরে লাথি দিয়ে 2 হাত দ্বারা নিজের চুলের মুঠি চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়ল। অরুণিমা সারাকে ওষুধ খাইয়ে দিয়ে পাশে বসলো, মাথায় হাত রেখে বলল, এখন শরীর ভালো লাগছে না? সারা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি একদম ঠিক আছে এখন বৌমনি। অরুণিমা গ্লাস ড্রেসিং টেবিলের উপর রেখে দুষ্টু হেসে বলল, এত ভালো সেবক থাকলে রোগী কি বেশি অসুস্থ হয়ে থাকতে পারে? সারা কপাল কুঁচকে নিল, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো অরুণিমার দিকে। অরুণিমা ঠোঁট কামড়ে হেসে বলল, বুঝছো না তাই না? বলো কি বললে? বুঝিয়ে না বললে বুঝবো কি করে? বলছিলাম কি, আমার ভাসুর তো ব্যবসার পাশাপাশি সেবাটাও খুব ভালোভাবে করতে পারে। আর সে যখন তোমাকে এত ভালো সেবা দিল, তুমি তারপরও যদি অসুস্থ থাকতে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যেত না? ভাইয়া চাইলে ব্যবসার পাশাপাশি সেবার সেন্টারও খুলে নিতে পারে। ভালো করবে, কি বলো? কপাল কুঁচকালো সারা, ভেঙচি কেটে বলল, সেটা আমি জানবো কি করে? দুজনের কথার মাঝেই সারার ফোন বেজে উঠল। সারা এদিক ওদিক তাকিয়ে ফোন খুঁজছে। পরক্ষণে মনে পড়লো ফোন চার্জে লাগানো। অরুণিমা বলল, তুমি রেস্ট করো, আমি ফোন এনে দিচ্ছি। ফোন হাতে নিতেই অরুণিমা চোখ মুখ কুঁচকে ফেলল। ফোন স্ক্রিনে ভেসে উঠেছে অসভ্য লোক। সারার দিকে তাকিয়ে বলল, এই অসভ্য লোকটা কে গো? সারা অপ্রস্তুত হয়ে পড়ল, আমতা আমতা করে বলল, ও আছে একজন। অরুণিমা হাত উঁচিয়ে ফেলল, গোমরা মুখে বলল, আগে বলো কে, তারপরে ফোন দেব। উফ বৌমনি, কল কেটে যাবে তো। তাহলে বলো কে? সারা মৃদু কণ্ঠে বলল। তোমার ভাসুর হয়েছে এবার, দাও বলছি এবার ফোন। অরুণিমা সারার কাঁধে আলতোভাবে ধাক্কা দিয়ে দুষ্টু হেসে বলল, তা আমার ভাসুর কি অসভ্যতামি করলো তা শুনি? তুমিও না বৌমনি, দাও না ফোনটা। অরুণিমা সারার হাতে ফোন দিয়ে বলল, নাও ধরো, যাই এখন রুম থেকে, আমার আবার কাবাবে হাড্ডি হওয়ার ইচ্ছে নেই। কথাটা বলেই হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। সারা ব্লাশ করছে, ফোন হাতে নিয়ে রিসিভ করে মৃদু কণ্ঠে বলল, হ্যালো। আবির্ভাব ব্যস্ত হয়ে বলল, এত সময় লাগে ফোন রিসিভ করতে? শরীর ঠিক আছে? ঔষধ খেয়েছেন? আস্তে ধীরে প্রশ্ন করুন, আমি কোনটার জবাব আগে দিব? আবির্ভাব ঠোঁট কামড়ে হাসলো, ছোট্ট করে বলল, সবগুলোর উত্তর চাই আমার। ফোন চার্জে ছিল, শরীর এখন ঠিক আছে, ওষুধও খেয়েছি, হয়েছে এবার? আবির্ভাব এবার শব্দ করে হেসে ফেলল। সারাও মিটিমিটি হাসছে। সারা ছোট্ট করে বলল, অফিস থেকে আমাদের এখানে আসবেন না? না, বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, একেবারে কাল যাব। সারা মনে অন্ধকার নামলো নিমিষেই। মনে মনে ভাবছে, তার মানে আজ আর দেখা হবে না। মুখে কিছু বলল না। কি হলো, কথা বলছেন না কেন? মন খারাপ? মন খারাপ না, রাখুন, একটু রেস্ট নিব, পরে কথা হবে। আচ্ছা, রেস্ট নিন, সময় পেলে আবার কল দিব। আবির্ভাব কল কেটে দিল। সারা চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রেখে দিতে বললেই রেখে দিতে হবে? মানুষটাকে একটু জোর করে কথা বলতে পারলো না? একটু জোর খাটালে কি হয়? নাকি এখনো নিজের বলে মানতে পারে না? হাওয়া তালে চৌধুরী প্যালেসের বাগানের সরু গাছটি এঁকে বেঁকে নেচে চলেছে। রাস্তার ধুলো ময়লা উড়ে এসে গেটের সামনে পুরো অন্ধকার হয়ে এসেছে। দক্ষিণা হাওয়ায় মুহূর্তেই ভেঙে পড়ল গাছটি। জানালা দিয়ে গাছ ভেঙে পড়তে দেখে চমকে উঠল রহিমা। আতঙ্কিত গলায় বলল, ইস, স্যারের অতি প্রিয় গাছটি এভাবে ভেঙে পড়লো। গায়ে ফিনফিনে জর্জেটের ওড়নাখানা বিছানায় রেখে বাটিক প্রিন্টের ওড়না পরে নিল। মাথায় ঘুমটা টেনে দ্রুত বাগানে এসে দাঁড়ালো। গাছটি হেলে পড়েছে, পুরোপুরি ভাঙে নাই। গলা উঁচিয়ে ডাকলো জব্বারকে। দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দেয় জব্বার।
এই সময়টুকু স্থির হয়ে গেলেও জব্বারের ঘুম ভাঙে না। রহিমা বেশ কয়েকবার ডাকার পর জব্বারের ঘুম ভাঙল। আর মোড়া ভেঙে উঠে আসলো বাগানে। তীব্র বিরক্তি ভরা কণ্ঠে বলল, ঘুমানোর সময় এভাবে ডাকাডাকি করিস কেন? ডাকে কি সাধে? সারের গাছখানা হেলে পড়েছে, খুঁটি গেড়ে সোজা করে দাও, সার দেখলে রাগ করবে ভীষণ। দীর্ঘশ্বাস ফেলল জব্বার। মৃদু পায়ে গাছের পাশে গিয়ে সোজা করার চেষ্টা করছে। বৃদ্ধ জব্বারের একা একা গাছ সোজা করা সম্ভব হয়ে উঠছে না। রহিমার মায়া হলো ভীষণ। হাত লাগালো জব্বারের সাথে। গাছের ডাল থেকে ঠান্ডা কিছু গলার উপর পড়তে চিৎকার দিল জোরে। লাফিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তৎক্ষণাৎ শরীর থেকে গড়িয়ে পড়ল লকেট সহ চেন। রহিমা চমকালো ভীষণ। কিছুটা ঝুঁকে চেন তুলে নিল হাতে। জব্বারকে দেখিয়ে বলল, এটা সেই চেন না যেটা স্যার অতি যত্নে সব সময় নিজের কাছে রেখে দেয়? জব্বার হাতে নিল চেন, উল্টে পাল্টে দেখে বলল, এটাই এখানে আসলো কি করে? ফের মাথা উঁচু করতে চোখ আটকালো মগ ডালে। রঙিন কাগজে ঝুলছে কিছু। হাত উঁচিয়ে পেরে নিল সেটিও। সবকিছু কেমন ধোঁয়াশা। কৌতূহল দমানো যেন দায়। পকেট থেকে কম দামি বাটন ফোন বের করে কল করলো আবির্ভাবকে। ফোন রিসিভ হতেই জানালো সবটা। কনফারেন্স রুমে মিটিং এর আয়োজন হচ্ছে। বিদেশি ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং। আবির্ভাব ক্যান্সেল করলো মিটিং। দ্রুত বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাসায় পৌঁছে পার্কিং লটে গাড়ি পার্ক করে দ্রুত ছুটলো বাগানের দিকে। জব্বার চেইন আর কাগজ নিয়ে তখনও দাঁড়িয়ে আছে। রহিমাও পাশে। আবির্ভাব কাছাকাছি আসতেই জব্বার চেইন আর কাগজ হাতে তুলে দিল। আবির্ভাবের হাত পা কেমন কাঁপছে, শরীরে অস্থিরতা। ঢোক গিলে নিয়ে খামখানা ছিল। ভেতরে মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা। আবির্ভাবের শ্বাস পড়ছে জোরে জোরে। এমন ধোঁয়াশা চিরকুট মাথা খারাপ করে দিচ্ছে। লকেট বুকে চেপে ধরলো। চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তার নাসারন্ধ্র ছেদ করছে যেন বনের গন্ধ। কাপা কাপা স্বরে বলল, কে কে তুই বল, তুই যা চাস তাই দিব। প্রয়োজনে আবির্ভাব চৌধুরী নিজের কলিজা কেটে দিবে, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দে, বিনিময়ে সব কিছু দিতে রাজি আমি। আবির্ভাব চেন হাতে দ্রুত চলে আসলো বাসার ভেতরে। নিজের রুমে ঢুকে তার সযত্নে রাখা চেনখানা বের করে নিল। সামনাসামনি পাশাপাশি রেখে চেয়ে দেখলো কিছু সময়। ব্যথিত গলায় বলল, কোথায় আছিস সোনা? কবে ফিরবি ভাইয়ের কাছে? এই লুকোচুরি খেলা শেষ হবে কবে? গায়ে হলুদের অনুষ্ঠান ভেস্তে গেলেও বাসায় অতিথিদের বিচরণে বিয়ে বাড়িতে হই হুল্লোড় পরিবেশ বিদ্যমান। সারা মন খারাপ করে রুমে বসে আছে। গায়ে হলুদের অনুষ্ঠানটা এভাবে বন্ধ হয়ে যাওয়ার জন্য সে নিজেকে দায়ী করছে। বিয়েতে মানুষের কত কিছু প্ল্যানিং থাকে। ছবিও হয়তো গায়ে হলুদ নিয়ে মনে মনে অনেক কিছু ভেবেছিল, অথচ তার কারণে সব পরিকল্পনায় এইভাবে জল ঢেলে গেল। তার চেয়ে বেশি মন খারাপ হচ্ছে আবির্ভাবের জন্য। হলুদের অনুষ্ঠান হলে নিশ্চয়ই আসতেন এ বাড়িতে। প্রথম দিন বাসায় এসে তার অসুস্থতার জন্য হসপিটালে ছুটে যেতে হলো। মেহমানদের থপথপ পায়ের আওয়াজে কেমন অসহ্য লাগছে। সারা বেডের সাথে হেলিয়ে আধশোয়া হয়ে বসে আছে। শরীর এখন বেশ ভালো, তবে মনটা ভীষণ খারাপ। অয়ন চৌকাঠে এসে মৃদু স্বরে ডাক দিল, বনু, ভিতর আসবো? সারা ঘাড় ঘুরিয়ে অয়নকে একবার দেখে নিল। নিজের অবস্থান একই রকম রেখে গম্ভীর গলায় বলল, এসো। অয়ন রুমে ঢুকে সারার পাশে বসলো। কিছু বলার জন্য উসখুস করছে, হাত কচলাচ্ছে। সারা আর চোখে অয়নের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, কিছু হয়েছে? এমন করছো কেন? অয়ন হাসার চেষ্টা করছে, কিন্তু মনের অমাবস্যার অন্ধকার যেন সেই হাসি বাহ্যিকভাবে ফুটিয়ে তুলতে অক্ষম। সারা ব্যস্ত হয়ে অয়নের হাত ধরল। ভাইয়া কি হয়েছে? কিছু বলো আমাকে। তোমাকে দেখে ভীষণ চিন্তিত লাগছে। সিরিয়াস কিছু হয়েছে? তোকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই। ঠিক কথাতে এগুলো কাউকে বলবি না। আমার কেন যেন মনে হচ্ছে এগুলো কারোর সাথে শেয়ার করা উচিত। কেমন দোটানার মধ্যে আছে। কাউকে বলবো না আমি। তুমি বলো আমাকে কি হয়েছে। অয়ন বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পরে ঘটে যাওয়া সকল ঘটনা একে একে সব খুলে বলল। কথা বলা শেষে দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরের দিকে চোখ নামিয়ে ফেলল। সারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুকের মধ্যে কেমন ধুকপুক করছে। সূক্ষ্ম নেত্রে তাকালো অয়নের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, অসম্ভব। আমার কেন জানি সব মাথার উপর দিয়ে গেল। ছবিকে নিতান্ত নিরীহ একটা মেয়ে মনে হয়। ওর মতো মেয়ে কখনো এসবে জড়াতে পারে না। তোমাকে যে বা যারা এসব বলেছে অবশ্যই মিথ্যা বানোয়াট কথা বলেছে। আমি সেটাই ভেবেছিলাম, বিশ্বাস করিনি।
তবে আজকের ঘটনার পর কেন জানি বিশ্বাস করতে মন চাচ্ছে। ভাইয়া, চোখে দেখা সবকিছু সবসময় সত্যি হয় না। ছবি তোমার স্ত্রী, সামান্য সন্দেহের বশতে ওকে নিয়ে এসব ঝামেলা সৃষ্টি করা নিতান্ত অন্যায়। তাহলে আমি এখন কি করব? শোনো, আমার মনে হয় ছবির সাথে তোমার এ ব্যাপারে খোলামেলা আলোচনা করা উচিত। ও চায়টা কি সেটা ওর মুখ থেকে শোনা উচিত। খুব ভালো কথা বলেছিস। ওই মেয়েকে যতটা সহজ সরল বকুসকে ভাবিস, ও মোটে এমন না। আমি ওর পায়ে ধরে যদি বসে থাকি তবুও বলবে না। কঠিন মুহূর্তে অয়নের ছেলে মানুষের কথাবার্তা আর মুখভঙ্গিমায় শব্দ করে হেসে ফেলল সারা। আফসোসের স্বরে বলল, আহারে আমার ভাই, তার মানে ভাইয়ের বউয়ের কাছে পাত্তা পায় না। অয়ন হতাশ নয়নে তাকালো সারার দিকে, গোমরা মুখে বলল, তোমার ভাইয়ের লাইফ ভেসে যাচ্ছে নদীর বানে, আর তুমি দাঁত বের করে হাসছো। আমারই ভুল হয়েছে, আমি আর কাউকে কিছু বলবো না। আমার যা হওয়ার হবে। সারা হাসি থামিয়ে বলল, আমি ছবির সাথে কথা বলবো, ওর সাথে খোলামেলা আলোচনা করব এই ব্যাপারে। যদিও আমি 100% শিওর এগুলো বানোয়াট কাহিনী, তবুও তোমার মনে সান্ত্বনা দেওয়ার জন্য জিজ্ঞেস করব। এখন গাল ফুলিয়ে না রেখে একটু হাসো। একইভাবে গোমরা মুখে বসে থাকলো অয়ন। বিয়ের আর কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে ঝামেলা করার ইচ্ছে নেই তার। তবে মনের মধ্যে যে খুঁতখুঁতে কাজ করছে সেটা নিয়ে নতুন জীবনে পা রাখতে মন সায় দিচ্ছে না। বেশ কিছু সময় ভাবলো কিছু একটা, মুখে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, বেশ, তুই যখন বলছিস তাহলে সেটাই হোক। তবে ছবির মধ্যে অনেক রহস্য আছে জানিস। এই মেয়ে কোনো কিছু প্রকাশ করে না, ওরা জিজ্ঞেস করলেও কিছু বলবে না। আমার খুব জানতে ইচ্ছে করে কেন ও আর 10টা মেয়ের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করে না। আমি যেদিন ওকে প্রথম দেখেছি সেদিন থেকেই খটকা লেগেছে। মনু প্লিজ, তুই চেষ্টা করে দেখ সত্যিটা জানতে পারিস কিনা। সারা আশ্বস্ত করলো অয়নকে। অয়নের হাতের উপর আলতোভাবে নিজের হাত রেখে ছোট করে বলল, তুমি চিন্তা করো না, দেখছি আমি। অয়ন দীর্ঘশ্বাস ফেলে উঠল এবার। বোনের দিকে তাকিয়ে মৃদু হেসে বের হয়ে গেল রুম থেকে। রাতে ডিনার শেষে সবাই সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে কেউ ঘুমাবে না। গায়ে হলুদের অনুষ্ঠান ভেস্তে গিয়েছে তো কি হয়েছে, সবাই মিলে হই হুল্লোড় করে মুভি দেখে রাত কাটাবে। রায়ানের হাতে রিমোট, সারা গাল ফুলিয়ে বসে আছে। মুভি সিলেকশন রায়ান করলে সেটা যে কত জঘন্য হতে পারে সে ব্যাপারে তার আইডিয়া আছে। রুমের লাইট অফ। একে একে সারি বেঁধে সবাই মেঝেতে বসেছে। শামিমা, সাইমা, রাশেদ, রেহান, পাভেল, প্রেম পিছনের সারিতে বসেছে। সামনের সারিতে ছবি, সারা, অয়ন, অরুণিমা, রায়ান। টিভি স্ক্রিনে চলছে ইমরান হাশমির মার্ডার মুভি। সারার মোটেও পছন্দ হয় না এই মুভি। ফ্যামিলি নিয়ে মুভি দেখতে বসে ইমরান হাশমির মুভি সিলেকশন করা একদমই ঠিক হয়নি। ফাইটিং সিনের সময় ছবি চোখ মুখ কুচকে অয়নের কাঁধ খামচে ধরল। কাপা কাপা স্বরে বলল, এনাকে থামতে বলুন, লোকটা মারা যাবে তো, কত রক্ত বের হচ্ছে। নির্দয়া লোকটা তবুও ছাড়ছে না। অয়ন ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। লোডশেডিং, টিভি স্ক্রিনে আলো বন্ধ হয়ে রুমে ভয়াবহ অন্ধকার নেমে এসেছে। রায়ান ফোনের আলো জ্বালিয়ে ধপ করে অয়নের পাশে এসে বসল। ফিসফিসিয়ে বলল, আজকে রাতটা অপেক্ষা করতে পারলে না? মুভি দেখার সময় অন্ধকারে শুরু করে দিয়েছো। অয়ন ভ্রুকুচকে বলল। মানে? রায়ান মুচকি হেসে বলল, ওই যে মনে হলো খুব ব্যথা পেলে। পাভেল পেছন থেকে ফিসফিসিয়ে বলল, সেটা কি কাল রাতের জন্য অপেক্ষায় আছে? কবেই দেখো কাজ সেরে ফেলেছে। অয়ন রাগী কণ্ঠে বলল। অসভ্যের মতো কথা বলবি না একদম। রায়ান ঠোঁট টিপে হেসে বলল, তুমি সত্যি কি এতটা ইনোসেন্ট ভাই? যেটা দেখো সেটা তুমি মোটেও না। এখন বলো দেখি এমন শব্দ করলে কেন? ভাই, নিজের রুম থেকে কিছু হয় না, আর এই মুভি দেখতে বসে ওসব হবে? তোদের নস্টালজিক বাদ দিয়ে কেটে পড়ে এখান থেকে। পাভেল হতাশ চোখে তাকালো অয়নের দিকে, চোখ বড় বড় করে ঘাড় ঝাঁকিয়ে বলল, সত্যি কিছু হয় না? না। ভাই, তোর কি কোনো সমস্যা আছে? ভাই, তোর কি কোনো সমস্যা আছে? আগে থেকেই বল, হারবার লাগবে? মেইন জায়গায় সমস্যা থাকলে বউ থাকবে না ভাই। অয়ন রাগী চোখে তাকালো পাভেলের দিকে। পাভেল ক্যাবলা হেসে বলল, দেখ, যা ভালো মনে করিস। আমরা সাহায্য করতে চাইলাম, না লাগলে না নিবি। তবে তোর বউয়ের জন্য ভীষণ আফসোস হচ্ছে। আহারে। চুপ শয়তান, আমার কোনো সমস্যা নেই। বেশি কথা বললে একদম মুখ বন্ধ করে দেব। কারেন্ট এখনো আসে নাই। ফ্লোরে বসে যে যার মতো গল্প করছে। সারার ভীষণ ঘুম পাচ্ছে, বসে বসে ঝিমাচ্ছে। অরুণিমা সারার দিকে তাকিয়ে বলল, শরীর খারাপ লাগছে তোমার? না, ঘুম পাচ্ছে। তাহলে রুমে দিয়ে আসি চলো। কাল থেকে অনেক ধকল গেছে তোমার উপর, রাত জাগা ঠিক হবে না। তোমাকে যেতে হবে না, আমার ফোনটা সোফার থেকে এনে দাও তো, ফ্ল্যাশ জ্বালিয়ে চলে যেতে পারবো আমি। অরুণিমা সোফার উপর থেকে ফোন এনে সারার হাতে দিল। সারা ফোনের ক্ষীণ আলোকে সঙ্গী করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। চারপাশের নিস্তব্ধতা যেন এক অদৃশ্য
ভারের মতো তাকে চেপে ধরছে। প্রতিটি ধাপে তার বুকে ধুকপুকানি আরো তীব্র হয়ে উঠছে। দোতলায় পা রাখতেই আচমকা এক শক্ত হাত তাকে হ্যাঁচকা টানে। শক্তির গভীরতায় সারা আছড়ে পড়ে দেওয়ালে। ফোনটি ছিটকে দূরে গিয়ে পড়ে। অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় চারপাশ। অন্ধকারের জন্য মুখ খোলার আগেই শক্ত হাত তার ঠোঁট চেপে ধরে। শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তে রন্ধ্রে রন্ধ্রে আতঙ্ক জমে যায়। লোকটির হাত ধীরে ধীরে কোমরের দিকে নামে। লোকটির নিঃশ্বাস তার চুলের কাছে এসে থাকে, আর সারার শরীর বিদ্যুৎ চমকের মতো কেঁপে ওঠে। হঠাৎ সারা নিজের অন্তর্গত শক্তি দিয়ে লোকটির চুল মুঠো করে টান দেয়। পায়ের সমস্ত জোর দিয়ে আকস্মিকভাবে আঘাত করে লোকটির দিকে। ব্যথায় লোকটি আর্তনাদ করে পেছনে সরে যায়। এই সুযোগে সারা প্রাণপণ দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজার পিঠে ঠেস দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। চারপাশ যেন তার জন্য সুরক্ষিত, কিন্তু ভেতরের তীব্র ঝড় তাকে এক মুহূর্তের জন্য শান্ত হতে দিচ্ছে না। মাথা হাঁটুর মধ্যে গুজে দিয়ে থরথর করে কাঁপতে থাকে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মেঝেতে মিশে যায়। এই ছোঁয়া ছিল হিংস্রতা, কোনো অপরিচিত মানুষের স্পর্শ। বমি পাচ্ছে ভীষণ সারার। উঠল ফ্লোর থেকে, দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। বমি করে তবেই ক্ষান্ত হলো। রাত গভীর থেকে গভীরতম। সারা হাঁসফাঁস করছে বিছানায়। ঘৃণিত হাতের ছোঁয়া বারবার মনে করিয়ে দিচ্ছে কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা। ঘুম ধরা দিচ্ছে না দু চোখে। গায়ের চাদরটা টেনে নিয়ে একদম নিজেকে পুরোপুরি ঢেকে নিল। চোখ বন্ধ করে রইল কিছু সময়। ভোরের আলো ফুটেছে। বাহিরে চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল সারার। বাগানের ভেতরে কেউ শব্দ করে করে কাঁদছে। ঘুমের মধ্যে হালকা কান্নার শব্দ কানে যেতে ধরফরিয়ে উঠল। চুলের ক্লিপ ঠিক করে ছুটল বাগানের দিকে। সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, যার দরুনে সামনে কি হচ্ছে সেটা বোঝা দেয়। কৌতূহলে চোখ মুখ কুঁচকে গেল। ধীর পায়ে সামনে এগিয়ে গিয়ে দুই হাত দ্বারা সবাইকে সরিয়ে দিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। মুহূর্তে কলিজা কেঁপে উঠল। আবির্ভাবের হাতে হকি স্টিক লাগামহীন আঘাত করছে রাশেদের শরীরে। শামীমা আবির্ভাবের পা চেপে ধরে রাশেদকে ছেড়ে দেওয়ার জন্য হাউমাউ করে কাঁদছে। আবির্ভাবের এমন ভয়ঙ্কর রূপে অভ্যস্ত নয় সে। কেমন মাথাটা ঘুরে উঠল। সাদেক আহসান ধমক স্বরে বলল, কি করছোটা কি? মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? কেন আঘাত করছো এভাবে? ও আমাদের বাসার অতিথি। আবির্ভাব এবার রাগী কণ্ঠে গর্জন চালো। দত্তে দত চেপে থেমে থেমে বলল, অতিথি মাই ফুড। আমার কাজে কেউ বাধা দিতে আসলে আমি কাউকে মানবো না। যে যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই থাকো। অয়ন দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরল আবির্ভাবকে। পেট বরাবর দুই হাত রেখে আবির্ভাবকে ছাড়ানোর চেষ্টা করছে। আবির্ভাব অগ্নি দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। রাগী কণ্ঠে বলল, ছেড়ে দে আমাকে। এই শুয়োরের বাচ্চাকে শেষ করে ফেলবো আজ। আচ্ছা ভাইয়া, কি হয়েছে বলো আমাকে, তারপর না হয় দেখা যাবে কি করা যায়। আবির্ভাব পা তুলে জোরে সোরে লাথি দিল রাশেদের পেট বরাবর। চিবিয়ে চিবিয়ে বলল, আমার কলিজায় হাত দিয়েছে ও, ওর হাত ভেঙে তবেই আমি শান্ত হব। উপস্থিত সবাই চমকে উঠল। আবির্ভাবের শান্ত স্বভাবের সাথে পরিচিত সবাই। এমন ভয়ঙ্কর রূপে কেউ অভ্যস্ত নয়। আবির্ভাব অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে পা দিয়ে রাশেদের গলার উপর চেপে ধরে মাটির সাথে পিষে ফেলল। রাশেদ নিস্তেজ হয়ে পড়েছে। শামীমা ডুকরে কেঁদে উঠল। এবার হাত জড়ো করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইল। রাশেদের গলা থেকে পা নামিয়ে হাঁটু গেড়ে সামনে বসলো। দাঁতে দাঁত ঠেকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, একমাত্র এই মেয়েটার জন্য তোকে আজ ছেড়ে দিলাম, না হলে আজই তোর শেষ দিন হতো। মাথায় ভালোভাবে সেট করে নে। আবির্ভাবের প্রিয়জনদের গায়ে তোর নোংরা হাত ভুলেও যদি দিয়েছিস, তোর মাথা আলাদা করে ফেলবো একেবারে। বসা থেকে উঠে দাঁড়ালো, সূক্ষ্ম নেত্রে তাকালো সারার দিকে। কিছু সময় চেয়ে থেকে হনহনিয়ে গেট দিয়ে বের হয়ে গেল। শামীমা রাশেদকে ধরে বসিয়ে দিল। জামিলা বেগম পানি এনে রাশেদের হাতে দিতে রাশেদ গ্লাস সহ পানি দূরে ছুঁড়ে ফেলে দিল। ব্যথা গিলে নিয়ে হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে মার খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছিলেন, সবাই দর্শক হয়ে এত সময় উপভোগ করলেন, এখন জামাই আদর করতে এসেছেন। স্মরণ বলছি চোখের সামনে থেকে আমার। শামীমার হাত সরিয়ে দিয়ে নিজে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, তবে শরীরে অজস্র আঘাতের ব্যথায় সেটা সম্ভব হলো না। অয়ন এসে ধরতে গেলেই হায়দার মিয়া নিজেই ধরলো জামাইকে। গম্ভীর কণ্ঠে বলল, সবার উপর রাগ দেখানো বন্ধ করো। রাশেদ ইচ্ছের বিরুদ্ধে শ্বশুরের কাঁধে হাত রাখলো। সারা মূর্তি বনে গেছে। রাশেদের সাথে আবির্ভাবের কি এমন ঝামেলা হতে পারে যে এভাবে মারলো? আর এনাকে তো ভালোভাবে চিনেই না হয়তো। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আনমনে ধীরে ধীরে বাসার ভেতরে চলে আসলো। ছাদে কলা পাতা আর গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। জাঁকজমক ভাবে গায়ে হলুদ হয় নাই তো কি হয়েছে? তাই বলে বিয়েতে বর বউকে হলুদ ছোঁয়াবে না তা তো হতে পারে না। ছবিকে অয়নের পাশাপাশি পেড়ির ওপর বসানো হয়েছে। গোসল
গোসল করানোর আগে সবাই একটু একটু করে দুজনের গায়ে হলুদ ছোঁয়াবে। অরুণিমা হলুদের বাটি নিয়ে ছাদে প্রবেশ করলো। বাটি হাত দিয়ে উপরে তুলে জোরে জোরে ঘোষণা দিল, শোনো সবাই, আমি বরের বড় ভাবি, আমার দায়িত্ব দুজনের গোসল করানোর। গোসল করানো, হলুদ বাটা কি কম খাটুনির কাজ নাকি? সবাই নিজেদের পকেটে হাত দিয়ে রাখো, আমাকে গোসল করানোর পারিশ্রমিক দিতে হবে। আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? আমিও তোমার ভাই ভাবিকে গোসল করাবো। রায়ান ক্যামেরা চোখ থেকে নামিয়ে সারার দিকে তাকিয়ে বলল, কি লোভী রে তুই, টাকার কথা শুনলেই এখন দল পাকাচ্ছিস। রাইয়ানের বাচ্চা, মোটেই লোভী বলবি না, এটাকে পরিশ্রম বলে। বিয়েতে তোদের যে কত রকম পারিশ্রমিক থাকে সেটা হয়তো তোরা নিজেরাও জানিস না। সারা ভেঙচি কেটে বলল, তাহলে তোকেও জানতে হবে না, সর এখান থেকে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো রায়ান। গম্ভীর গলায় বলল, সারার বাচ্চা, যা করবি কর, একদম ঢং করবি না। ঢং করলে একটা ছবিও তুলবো না আমি। অরুণিমা আঙ্গুলে অল্প একটু হলুদ তুলে অয়নের দিকে এগিয়ে নিতেই অয়ন চেঁচিয়ে উঠল। ক্যাবলা হেসে বলল, আমি সব লাগাবো না প্লিজ। তা বললে একদম হবে না ভাই, বিয়ের দিন হলুদ লাগাবে না তা কি করে হয়? এসব কেমন মেয়েলি ব্যাপার, আমি লাগাবো প্লিজ বৌমনি। রায়ান ফিসফিসি অয়নের কানে কানে বলল, সবে তো মাত্র শুরু, এরপর যে আর কত সহ্য করতে হবে শুধু দেখে যা। তোর খুব এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। না, ওই বললাম আর কি। অরুণিমা জোর করে অয়নের গালে হালকা হলুদ মেখে বাটি এগিয়ে দিয়ে বলল, ধরো, তোমার বউকে তুমি আগে হলুদ লাগিয়ে দাও, পরে আবার বলবে তোমাকে সুযোগ দেওয়া হয় নাই। অয়ন অরুণিমার হাত থেকে বাটি তুলে নিয়ে আঙ্গুলে হলুদ তুলে ধীরে ধীরে ছবির দিকে হাত এগিয়ে নিয়ে গেল। ছবি চোখ বন্ধ করে নিয়েছে। অয়ন আলতো করে ছবিকে হলুদ ছোঁয়ালো। রায়ান ক্যামেরাবন্দি করছে সব। এক